এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টারকে। সে একজন খুবই বিখ্যাত এবং ভয়ঙ্কর হিটম্যান। তার নাম হচ্ছে ওগামি। সে তার নতুন টার্গেট লোকেশনে পৌঁছে যায়। ওগামি ইতিমধ্যে তার টার্গেটের অবস্থানেই পৌঁছে যায়। তাকে আগে থেকে বলা হয়েছিল যে সেখানে মাত্র 2জন গার্ড থাকবে, যাদের সরিয়ে দিলে কাজ শেষ। কিন্তু সেখানে পৌঁছে ওগামি নিজেরও একটু শক খেয়ে যায়, কারণ সেখানে 2জন না বরং অনেকগুলো লোকজন ছিল। তবে আমাদের এই লোক একদম মানে কুল, একবারে ভেতর থেকে ঢুকে এমনি পাটসার নিয়ে যায়। তারপরে একটা সিগারেট বের করে মুখে দেয় এবং শান্তভাবে ধোঁয়া টানতে শুরু করে। ঠিক তখনই সেখানে বসে থাকা লোকগুলোর মধ্যে একজন উঠে বলে, এই রে তুই কে? কিন্তু সে কথা শেষ করার আগেই আগামী নিজের পিস্তল বের করে একেবারে তার বুকের ভেতর গুলি ঢুকিয়ে দেয়। গুলিটা সরাসরি বুকে ভেদ করে চলে যায়। এরপর সে মুখে থেকে ধোঁয়া ছাড়ে আর ঠান্ডা চোখে বাকিদের দিকে তাকায়। আর এটা দেখার পর সবার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। কেউ তো বুঝতে পারছিল না এই লোকটা আসলে কে আর কেন ওইভাবে এলোপাতাড়ি গুলি চালিয়ে সবাইকে শেষ করে দিচ্ছে। দেখতে দেখতে ওগামি একটা খুব সহজেই সবাইকে শেষ করে দেয়, যেন পুরো জায়গাটাকে এক মুহূর্তে ধ্বংস করে ফেলছে। এরপর সেখানে থাকা একজন লোক হঠাৎ তাকে চিনে ফেলে। সে ভয় পেয়ে বলে, এক মেয়ে, এই তো সেই বিখ্যাত হিটম্যান ওগামি। এটা দেখতে বুঝতে পারে লোকটি প্রাণ বাঁচানোর জন্য দৌড় দিতে শুরু করে। পালানোর সময় যত জিনিস পায় সব নিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সেখান থেকে দূরত্ব পালাতে থাকে। কিন্তু ওগামি সেই লোকটাকে ছাড়ার মানুষ ছিল না। সে সরাসরি তাকে ফলো করতে থাকে আর মাত্র 1 সেকেন্ডের মধ্যে লোকটাকে খেলা শেষ করে দেয়। খুব সহজে তাকে মৃত্যু ঘুম পাড়িয়ে দেয়। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় ওগামি পার্টনার। তার নাম হচ্ছে কোতাসু। নাম তো একবারে ফালতু নাম, কোতাসু নাম। আচ্ছা ঠিক আছে। ওগামি তখন একটু রেগে গিয়ে বলে, তুই কি পাগল নাকি? তুই তো বলছিলি এখানে শুধু 2জন গার্ড থাকবে, অথচ এখানে অন্তত 25 জন লোক ছিল। অন্যদিকে কোতাসু তখন পুরো শকে ছিল, কারণ সে ভাবতে পারছিল না যে ওগামি একা হাতে এতগুলো মানুষকে শেষ করে দিয়েছে। সত্যি বলতে ব্যাপারটা শুনতে অবিশ্বাস লাগছিল। যাই হোক, কোতাসুর হাতে তখন এটা সুটকেস ছিল। এই সুটকেস যেটা নিয়ে একটু আগেই এই লোকটা পালাচ্ছিল। কোতাসু সুটকেস খোলার চেষ্টা করে আর ভেতরে তারা একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। দেখতে অনেকটা মৌমাছি চাকের মতো লাগছিল। ওগামি সেইটা খুব মন দিয়ে দেখতে থাকে, কিন্তু জিনিসটা আসলে কি সেটা কিছুতে বুঝতে পারছিল না। এরপর সিন কাট হয়। এবার আমরা দেখি ওগামি নিজের বাসায় ফিরে এসেছে। লিফটের ভেতরে সে একটা ছোট বাচ্চার সাথে দেখা করে, কিন্তু বাচ্চাটা ওগামি দেখে ভয় পেয়ে যায়। তখন ওগামি মনে মনে বলে, ও হ্যাঁ, আমি তো বলতে ভুলে গেছি। আসলে আমি বাচ্চাদের খুব একটা পছন্দ করি না, অথবা বলা ভালো বাচ্চারা আমাদের পছন্দ করে না। মনে হয় দুজনে বুঝতে পারো বাচ্চাদের সাথে তার সম্পর্ক খুব ভালো না। এরপর সে নিজের রুমে যায় এবং নিজের অতীতের জীবনে নিয়ে ভাবতে শুরু করে। সে ভাবে এক সময় তারও একটা সুন্দর পরিবার ছিল, একজন ভালো স্ত্রী ছিল আর ছোট একটা মেয়ে ছিল। কিন্তু এখন তার একটু অবশিষ্ট নেই, কারণ তার স্ত্রীর চিন্তা ভাবনা একদম মিলতো না। তাই একসাথে থাকারও কোনো মানে ছিল না। আর তার এই হিটম্যানের কাজে ব্যাপারটি বলতে গেলে এটা সে শখ করে না, বরং এটা শুধুমাত্র জিনিস যেটা সে সবচেয়ে ভালো, আর সেই কারণে বাধ্য হয়ে তাকে এই কাজটাই করতে হয়। কিন্তু এখন আর চাইলেও সে নিজের আগের জীবনে ফিরে যেতে পারবে না। এসব ভাবতে ভাবতে সে একটু সামনে এগিয়ে যায়, আর ঠিক তখনই তার জ্যাকেটের ভেতর থেকে একটা মৌমাছি বের হয়ে আসে আর হঠাৎ করে সেটা এসে ওগামির গলায় হুল করে ফাটিয়ে দেয়, মানে কামড় দেয়। আর সাথে সাথেই তারা মাথা ঘুরতে শুরু করে। কিছুকে বুঝে ওঠার আগেই সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন নিজেকে একটা ল্যাবের ভেতরে দেখতে পায়, আর সেই ল্যাবটে কাজ করছিল তার এক্স ওয়াইফ, যার নাম হচ্ছে এরি তখন তাকে বলে, দেখো তোমাকে একটা মৌমাছি কামড়েছে, কিন্তু ব্যাপারটা এতটা সাধারণ না। ও আমি কিন্তু কিছুই বুঝতে পারছিল না। তাই সে বলে, আমি কিছুই বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো তো। তখন এরি তাকে পুরোটা বোঝায়। সে বলে, আসলে এই মৌমাছি সাদা মৌমাছি ছিল না, এর ওপর জেনেটিক এক্সপেরিমেন্ট করা হয়েছিল, আর সেই কারণে এটা তোমাকে কামড়ানোর পর শরীরে অদ্ভুত পরিবর্তন হয়েছে। এরপর ওগামি দিকে তাকায়। ধীরে ধীরে দেখা যায় সে একটা ছোট বাচ্চা পরিণত হয়ে গেছে। মানে সে নিজে বিশ্বাসই করতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব হলো। সে অবাক হয়ে ভাবতে থাকে, আমি আবার বাচ্চা হয়ে গেলাম কিভাবে? আসলে তার বয়স প্রায় 20 বছরে কমে গিয়েছিল। তারপর হঠাৎ করেই তার আগের মিশনের কথা মনে পড়ে, যেখানে মৌমাছির চাকের মতো অদ্ভুত একটা জিনিস পেয়েছিল। যাই হোক, ঠিক তখনই তার বসে ফোন আসে, তোমার জন্য কাছে একটা নতুন কাজ আছে। কিন্তু ফোনে হঠাৎ বাচ্চার গলা শুনে বোন নিজে একটু শকে খেয়ে যায়।
তবু সে বলে, যাই হোক, মিশনটা তোমার জন্য একদম পারফেক্ট। তোমাকে একটা স্কুলে যেতে হবে, সেখানে কিছু তথ্য বের করার জন্য। এটা শুনেই ওগামি সরাসরি না করে দেয়, কারণ সে বাচ্চাদের একদমই সহ্য করতে পারে না। সে বলে, তুই কি পাগল নাকি রে? তোর কি মনে হয় আমি সারাদিন স্কুলে বসে থাকবো, তাও আবার এতগুলো বাচ্চার সাথে? আসলে ব্যাপারটা হলো ওগামির বস তো তার মেয়েকে আগামী বছরে ওই প্রাইভেট স্কুলে ভর্তি করাতে চাচ্ছিল, তাই আগে থেকেই জানতে চাচ্ছিল স্কুলটা আসলে ভালো কি না। প্রথমে ওগামি অনেক না করছিল, কিন্তু এরই তাকে বোঝাতে শুরু করে। সে বলে, দেখো, এই কাজটা তোর জন্য পারফেক্ট। এখন তাকে একদম বাচ্চার মতনই দেখাচ্ছে, তাই মিশনটা তবুও খুব সহজে করতে পারবি, আর এর জন্য তোকে অনেক ভালো টাকাও দেওয়া হবে। শেষ পর্যন্ত ওগামি না বলতে পারবে না। সে বলে, ঠিক আছে, আমি তো এই কাজটা করব। এরপর সিন শিফট হয়। আমরা দেখি ওগামি অবশেষে স্কুলে যায়, প্রস্তুত হয়ে গেছে। তার পার্টনার কোর্তাসু তাকে একটা বিশেষ চশমা বানিয়ে দেয়। সে বলে, এই চশমার মাধ্যমে তুমি সাথে যোগাযোগ করতে পারবা, মানে ওই পার্টনারের সাথে যোগাযোগ করতে পারবে, আর এতে একটা ক্যামেরাও লাগানো আছে। এরপর ওগামি স্কুলে যায়, কিন্তু তার প্রথম দিনটা একদমই ভালো যায় নাই। সে নিজের পরিচয় দিতে অদ্ভুত আর খারাপভাবে দেয়, যে পরের দিন থেকেই সবাই তার সম্পর্কে কথা বলতে শুরু করে। পরের দিন সিন দেখানো হয়। আমরা দেখি ওগামি আবারও স্কুলে এসেছে। সেখানে দুইটা মেয়ে শুরু থেকেই তাকে একটু অপছন্দ করছিল, কিন্তু ওগামি সেগুলো পুরোপুরি ইগনোর করে যাচ্ছিল, বলতে একবারে সিগমার মতন। এরপর ওগামি স্কুলের ভেতরে ঘুরছিল, আর তখনই সে নেগেটিভ নাম্বার সম্পর্কে জানতে পারে। এটা আবার কি নেগেটিভ নাম্বার? ব্যাপারটা তার কিছু কাছে অদ্ভুতভাবে অনেকটা ইন্টারেস্টিং লাগে। সে মনে বলে, সত্যি বলতে পৃথিবীতে কত কিছু আছে যেগুলো আমি এখনও জানি না, আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানেও সেগুলো শেখার সুযোগ আছে। এরপর আমরা দেখি ওগামি ভেতরে ধীরে ধীরে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হতে শুরু করে। এই পরিবর্তন দেখে কোত্তাসু অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, এটা আবার কি হলো, হঠাৎ এত মন দিয়ে পড়াশোনা শুরু করলো কেন? এরপর আবার সিন শিফট হয়। এবার আমরা দেখি স্কুলে আরেকটা দিন, হঠাৎ সেখানে একটা অদ্ভুত পান্ডা ম্যান এসে হাজির হয়। মানে পান্ডা ম্যানের তো নয়, মানে পান্ডার মাস্ক পরে আছে, আর সে সবাইকে মারধর করতে শুরু করে, মানে মারামারি করতে শুরু করে। ঠিক যখন সেই দুইটা মেয়ের ওপর আক্রমণ করতে যাচ্ছিল, তখনই ওগামি সেখানে এন্ট্রি নেয়। সে কিন্তু অদ্ভুত বোমা ব্যবহার করে পুরো জায়গাটায় অন্ধকার দেয় এবং খুব সহজেই পান্ডা ম্যানকে হারিয়ে ফেলে। সব কিছু দ্রুত ঘটে যে মেয়েগুলো বুঝতেই পারে না যে আসলে তাদের সাহায্য কে করলো। তবে যখন তারা ওগামির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে, তখনই তাদের মনে সন্দেহ হয় যে এই কাজটা সম্ভবত ওগামিই করেছে। কিন্তু ওগামি সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে বলে, না, আমি কিছুই করিনি, তোমাদের হয়তো ভুল লাগছে। আসলে পুরো ক্লাসটা ওগামিকে কিছুটা আলাদা চোখে দেখতো। এরপর সিন ক্লাস রুমে চলে যায়। সেখানে সবাই নিজের একটা গ্রুপ বানাচ্ছিল, ক্লাসে চ্যাটিং গ্রুপ। তখন তারা ওগামি জিজ্ঞাসা করে, আমরা কি তোমার গ্রুপে অ্যাড করতে পারি? মজার ব্যাপার হলো যে দুইটা মেয়ে শুরু ওগামির অপছন্দ করতো, তারা এখন ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করলো। ভাই কি গো, মানে না হয়ে থাক। এমনকি তাদের জীবনে বাঁচানোর জন্য ওগামি ধন্যবাদ দেয়। এরপর তারা আবার বলে, আমরা কি তোমাদের গ্রুপে অ্যাড করব? ওগামি এবার আর না করে না, সে বলে, হ্যাঁ ঠিক আছে, এবার করতে পারো। এরপর সিন শিফট হয়। আমরা দেখি ওগামি বসে পড়াশোনা করছিল, তখন তার ফোনে একটা কল আসে, আর ফোনে ছিল তার এক্স ওয়াইফ এরি তাকে বলে, তোমার স্কুলে একটা মেয়ে আছে যার নাম নরিন, সেই সম্পর্কে কোম্পানির মালিকের মেয়ে, মানে যে মৌমাছি যে কামড় খেয়ে যে ছোটো হয়ে গেল তার মেয়ে, মানে যে বানাইয়েছিল সে তার মেয়ে হয়। এরপর এরই একটা গুরুত্বপূর্ণ তথ্য জানায় যে মৌমাছিটা ওগামি কামড়েছিল সেইটা আসলে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল, আর সেই এক্সপেরিমেন্টের পেছনে ছিল তার এই কোম্পানি। মানে যদি ওগামি নরিনের কাছাকাছি যেতে পারে, তাহলে হয়তো সে জানতে পারবে তার আসলে কি হয়েছিল, কে এসবের পেছনে আসে, আর কিভাবে সে আবার আগের অবস্থায় ফিরতে পারবে। ওগামি তখনই বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। এরপর সে ভাবতে থাকে
কিভাবে নরিনের সাথে বন্ধুত্ব করা যায়। সে অনেকক্ষণ চেষ্টা করে, তারপর হঠাৎ করে গিয়ে নরিনের সাথে কথা বলতে চায়, কিন্তু নরিন সরাসরি তাকে না করে দেয়। আমি তখনই মনে মনে বলে গেলাম, একদম মুখের ওপর রিজেক্ট করে দিল রে। এরপর ওই দুইটা মেয়ে আবার ওগামির কাছে আসে, তারা তাকে বোঝায়, দেখো যার সাথে তুই কথা বলতে গেছিলি সে পুরো ক্লাসে কারোর সাথে কথাই বলে না। সে তার ঠান্ডা আর দূরত্ব বজায় রাখার আচরণের জন্য পরিচিত। তোর কি মনে হয়েছিল সে এত সহজে তোর সাথে কথা বলবে? তারপর তারা বলে, ওর সাথে একটু ভালোভাবে ধীরে ধীরে কথা বলা উচিত। ওগামি বলে, হ্যাঁ একটু আমি বুঝতে পারছি। এরপর সিন আবার বলতে যায়, আবার দেখি ওগামি নিজের বাসায় ফিরে এসেছে, কিন্তু পথে তার খুব খিদা লাগে, তাই সে একটা রামেন স্যুপ খেতে ঢুকে পড়ে। আর সেখানে ঢুকে তার চোখ পড়ে নরিনের ওপর। এটা দেখে ওগামি পুরো অবাক হয়ে যায়। সে মনে মনে বলে, এটা এখানে কি করছে। তবে সে সরাসরি কিছু জিজ্ঞাসা করে না। এরপর ওগামি খাওয়া দাওয়া শেষ করে, আর ঠিক তখনই নরিন তাকে বলে, তুই একটু বাইরে আয় তো। ওগামি সেখানে গেলে নরিন তাকে অনুরোধ করে বলে, দেখো প্লিজ স্কুলে কাউকে বলো না যে আমি এখানে কাজ করি, আমি চাই না কেউ এসব জানুক। আর হ্যাঁ, আজ তুমি আমার সাথে কথা বলছো ঠিক আছে, কিন্তু স্কুলে আমার সাথে একটুকু কথা বলবা না। আমি তখন শান্তভাবে বলে, ঠিক আছে আমি কাউকে বলবো না। এরপর আমরা দেখি তারা দুজন একসাথে রাস্তায় হাঁটছিল এবং কথা বলছিল। ওগামি তখনই নরিনের জিজ্ঞাসা করে, একটা কথা বলো তো, তুমি যদি এত কোম্পানি মালিক মেয়ে হও তাহলে কাজ করার দরকার কি? তখন নরি উত্তর দেয়, আসলে এটা আমার আঙ্কেলের দোকান, আর আমার আঙ্কেলের আমার পরিবারের অন্য সবার থেকে আলাদা। আমরা পরিবারের সব সময় ওপর পুরনো নিয়ম চাপিয়ে দেয় আমার উপর, মানে মেয়েটার উপর চাপিয়ে দেয়। এটা করো ওটা করো, মানে সে আরও বলে, আমি আমার আঙ্কেলের মতো হতে চাই, মানে মেয়েটা তার আঙ্কেলের মতো হতে চায়। আমি এমন একটা রমণের শপ খুলতে চাই যেখানে মানুষ খেয়ে সত্যি খুশি হবে। এটা শুনেও আমি বলে, ও তাহলে তুমি আসলে সবার থেকে আলাদা। নরিও হেসে বলে, হ্যাঁ হ্যাঁ একদম। এভাবে তারা কথা বলতে বলতে নিজের বাড়ির কাছে চলে আসে। এরপর ওগামি বলে, ঠিক আছে তাহলে আমি এখন যাই। কিন্তু ঠিক তখনই হঠাৎ পিছনে থেকে একটা গাড়ি এসে দাঁড়ায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই নরিনের কিডন্যাপ করে নিয়ে যায়। ওগামি সঙ্গে সঙ্গে তাদের পিছনে শুরু করে দেয়। এদিকে কোতাসু জানায়, ওগামি গাড়িটার নকল নাম্বার প্লেট লাগানো আছে, মানে কিডন্যাপের যে গাড়িটা নিয়ে গেছে ওইটা একবারে নকল, তাই এটাকে ট্র্যাক করা যা প্রায় অসম্ভব। কিন্তু ওগামি বলে, যাই হোক না কেন তা আমাদের তো ওদের খুঁজে বের করতেই হবে। এরপর সে বুঝতে পারে নরিনের অপহরণের বিষয়ে নিশ্চয়ই কারণ আছে, আর কারণ নাই বা কেন, মানে রহস্যময় ওষুধ তৈরি করছে। এদিকে গোতাসু বলে, এটা করবোটা কি? তখন ওগামি ঠান্ডায় গলায় বলে, তোমাকে কিছুই করতে হবে না, এবার যা করার আমাকেই করতে হবে। এরপর সে সরাসরি একটা উঁচু টাওয়ারে উঠে যায়। সেখানে থেকে চারপাশে পর্যবেক্ষণ করতে করতে অবশেষে সে গাড়িটাকে খুঁজে বের করে, আর তারপরে দূর থেকে নিখুঁত নিঃশ্বাস তাক গুলিটা যায় একবারে ইয়াতে পড়ে। আসলে গুলিতে ট্রাকার লাগা ছিল। আমরা দেখি নরিনের একটা অদ্ভুত বাড়ির ভেতরে ঘরে আটকে রাখা হয়েছিল। সেখানে 3-4 জন লোক ছিল, আর তাদের চেহারা আচরণ দুটো অনেক বেশি ভয়ঙ্কর আর ক্রিপি লাগছিল। তাদের মধ্যে একজন তো নরিনের দিকে গিয়ে কিস করতে যাচ্ছিল। ঠিক তখনই তাদের বস সেখানে এসে উপস্থিত হয়। সে নিজেকে লোকটাকে একটা জোরালো লাথি মেরে দূরে ফেলে দেয়। তারপর নরিনের দিকে তাকিয়ে বলে, আমার লোকের আচরণের জন্য আমি দুঃখিত, তুমি চিন্তা করো না, যদি তুমি আমাকে সত্যি কথাটা বলে দাও ওকে মেরে ফেলবো। এরপর সে জিজ্ঞাসা করে, এখন আমাকে সত্যি করে বলো, তোমার আবার কোম্পানি যে টপ সিক্রেট ওষুধ তৈরি করেছে সেটা সম্পর্কে তুমি কি জানো? নরিন অবাক হয়ে বলে, কি, কোন ওষুধ? আমি তো এসবের কোনো কিছুই জানি না। লোকটা তখনই বলে যে নাটক বন্ধ করো, আমি যা জিজ্ঞাসা করেছি শুধু সেটাই উত্তর দাও। কিন্তু নরিনের সত্যি কথা কিছুই জানে না, তাই সে বরাবর বলছিল, আমার সত্যি কিছুই জানি না, না জানলেও তোমাকে কিভাবে বলবো। কিন্তু লোকটা বারবার তাকে চাপ দিতে থাকে। নরিনের ভয়ে আর অসহায় কাঁদতে শুরু করে দেয়। আর ঠিক সেই সময় এন্ট্রি নেয় ওগামি। সে হঠাৎ করেই একটা খেলনা জাতীয় লোকটাকে দিকে গুলি ছাড়ে, কিন্তু গুলি লাগাতেই মাটিতে হপ করে পড়ে যায়। এরপর চারপাশে সবাইকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তবে একটা টুইস্ট ছিল, এই গুলিগুলো আসলে গুলি না, বরং রবার দিয়েছে, তাই কেউ মারা যাচ্ছিল না, শুধু অজ্ঞান হয়ে পড়ছিল। আর যাতে নারিনে তাকে চিনতে না পারে সেজন্য ওগামি নিজের ব্যাগ নারিনের মাথার উপরে দিয়ে ঢেকে দিয়েছিল। এরপর খুব সহজে সবাই শেষ করে দেয় এবং নরিনের নিরাপত্তার তার বাড়িতে পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু নরিনে কিছু বুঝতে পারছিল না। সে ভাবতে থাকে যে এসবে আসলে কিভাবে হলো, এই লোকটা কে ছিল যে আমার জীবন বাঁচালো, এটা কি সত্যি ঘটছে নাকি আমি স্বপ্ন দেখছিলাম?
কিন্তু পরে সে বুঝতে পারে না এটা স্বপ্ন না, কারণ তার হাতে সত্যি আঘাত চিহ্ন ছিল। আর তখন তার মনে পড়ে থাকে যে কেন জানি না মনে হচ্ছে এই লোকটা হয়তো কেউ না বরং ওগামি ছিল। এরপর সিন আবার শিফট হয়ে যায়। আমরা দেখি ওগামি এখনো ক্লাসে বসে আছে, সেখানে ম্যাথ পড়ানো হচ্ছিল, কিন্তু বেচারা কিছুই বুঝতে পারছিল না। ক্লাসে যা যা পড়ানো হচ্ছিল সবকিছু মাথার ওপর দিয়ে চলে যাচ্ছিল। এরপর আমরা তাকে বাসায় দেখতে পাই। সে এক্স ওয়াইফের হেরির সাথে বলার চেষ্টা করে যেন সে তাকে ম্যাথ বুঝিয়ে দেয়, কিন্তু এরি বলে তুই কি পাগল নাকি? তুমি তোমার টিচারের সাহায্য নিচ্ছ না কেন? আমি এখনো অনেক ব্যস্ত। তখন আমি বিরক্ত হয়ে বলে, আরে তুমি বুঝতে পারছো না, আমার টিচার তো আমারই বয়সী দেখায়। তুমি কি মনে করো তাদের কাছে গিয়ে সাহায্য চাইতে আমার ভালো লাগবে? এরি তখনই বলে ঠিক আছে, তাইলে নিজেই সামলাও। এরপর সিন শিফট হয়। আমরা দেখি পরের দিনে ওগামি লাইব্রেরিতে বসে আছে। সে পুরো চিন্তায় ভেবে ডুবে আছে। এই চিন্তায় মাঝে হঠাৎ সেখানে এন্ট্রি নেয় নতুন একটা চরিত্র। তার নাম রিও। রিও খুব ভালো স্বভাবের একজন ছেলে। সে এসে ওগামিকে বলে চিন্তা করো না, আমি তোমাকে ম্যাথ বুঝে দিব বলা। এরপর রিও সত্যি তাকে ম্যাথ শেখাতে শুরু করে দেয়। কিছু পর টেস্ট হয়, আর সেই টেস্টে সে 100-র মধ্যে 100-ই পেয়ে যায় ভাই। সে রিও ধন্যবাদ জানায়, কিন্তু রিও বলে না না, এটা আমার কারণে না, সব ক্রেডিট তো তোমার জন্য। তুমি পরিশ্রম না করলে তো আমার রেজাল্ট আসতো না। এরপর সিন বললে যায়। আমরা দেখি তারা কয়েকজন একটা রেস্টুরেন্টে খেতে গেছে। সেখানে হঠাৎ করে রিওর হাত থেকে একটা ড্রিঙ্ক পড়ে গিয়ে পাশের একজন লোকের ল্যাপটপে লাগে। লোকটা সঙ্গে সঙ্গে রেগে চিৎকার করতে শুরু করে, কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে যায় আর সবাই আবার স্বাভাবিক হওয়া শুরু করে। তখনই রিও কথা বলতে বলতে বলে, তুমি জানো আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। এর পেছনে একটাই ইমোশনাল কারণ আছে। সে বলে ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছিল, তারপর থেকে আমাকে আমার দাদি বড় করছিল, কিন্তু এখনো আমার দাদি অনেক বয়স্ক হয়ে গেছে। আমি চাই আমি এমন মানুষদের সাথে বেশি সময় কাটাতে পারি, তাদের সাহায্য করতে পারি, তাদের স্বপ্নগুলো ক্লিয়ার করতে পারি, তাই আমি একজন ডাক্তার হতে চাই। রিও এই কথা সব মন দিয়ে শুনছিল, কিন্তু পাশের টেবিলে যে লোকটা ছিল ল্যাপটপে আগে পানি ভরে গিয়েছিল, সে হঠাৎ দাঁড়িয়ে যায়। সে বিরক্ত হয়ে বলে, এরা কি সব বক বক করছিল, দিনের বেলাতেও কি স্বপ্ন দেখে নাকি? আর সে বাজে কথা বলতে শুরু করে দেয়। এটা দেখে ওগামি মনে মনে বলে, ভালো হয়েছে রিও এখানে আসে, না হলে আমি তো একে একবারে খুনে করে দিতাম, মারিয়ে দিতাম। কিন্তু সে চুপ থাকে, কারণ কিছুই করা সম্ভব না। ঠিক তখনই রিও উঠে দাঁড়িয়ে যায়। সে রেগে গিয়ে বলে, একটা শব্দ যদি আর বলো তাহলে ভুল হয়ে যাবে তুমি কোথায় দাঁড়িয়ে আসো। মানে সে সরাসরি লোকটাকে হুমকি দেয়। এটা শুনে আশেপাশে সবাই তাকিয়ে থাকে, কারণ এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্টে ছিল। পরিস্থিতিতে একটু উত্তপ্ত হয়ে যায়, আর শেষে পর্যন্ত ওই ঝামেলা করা লোকটাকে বাইরে বের করে দেয়। এরপর সিন শিফট হয়। আমরা দেখি ওগামি নিজের বাসায় আসে। সেখানে পুরো ঘর এলোমেলো, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আসে। ঠিক তখনই কোত্তাসু সেখানে আসে। সে বলে, এই কি অবস্থায়, একটু পরিষ্কার পরিষ্কার। ওগামি বিরক্ত হয়ে বলে, তোমার কি মনে হয় এগুলো তোমার কাজ? এটা তো মেয়েদের কাজ। কোত্তাসু অবাক হয়ে বলে, মানে তাহলে তোমার জীবনে কি কোনো মেয়েই নেই? ওগামি একটু থেমে বলে, আরে না না, তুমি তো ব্যতিক্রম। এরপর সিন আবার বদলে যায়। আবার দেখি স্কুলে ক্লাবে সিলেকশনের সময় চলছিল, সব ছাত্রছাত্রীরা নিজেকে ক্লাব বেছে নিচ্ছে। ওগামি বিরক্ত হয়ে বলে, এখন আবার এই ঝামেলা কি? আমাকে কি এখন ক্লাব বেছে নিতে হবে? এবার সেই ক্লাসে ফিরে যায়। সেখানে সে দেখে বন্ধু রিও একটা পোস্ট নিয়ে বসে আছে, যেখানে সব ক্লাবের নাম লেখা, ক্লাব লেখা। রিও ওগামি বলে, হোস্টেল ক্লাবে যোগ দাও, মানে খাবারের ইয়াতে যোগ দিতে চাচ্ছিল। এখানে তুমি শিখতে শিখতে পারবে ঘরের কাজ কিভাবে করতে হয় আর কিভাবে করতে হয় না। ওগামি সঙ্গে সঙ্গে রেগে দিয়ে বলে, তুমি কি মনে করো এটা কি আমার কাজ? এগুলো তো মেয়েদের কাজ। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় রিওর বোন। তার নাম হচ্ছে ঋষদো। সে রেগে গিয়ে বলে, কি বলো তুমি, তাহলে দেখাই তোমাকে। এরপর সে জোরে করে ওগামিকে জোর করে তাকে ক্লাবে নিয়ে যায়। ওখানে গিয়ে ওগামি দিয়ে রান্না করানো হয়, কিন্তু মজার ব্যাপার হলো ওগামি আসলে খুব ভালো রান্না করে ফেলে। কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে যেতে চাইছিল, তখন চিতোস তাকে থামিয়ে বলে, 1 মিনিট, তোমার জন্য কিছু এনেছি। সে ওগামির বানানো রান্নাটা তাকে ফিরিয়ে দেয় এবং বলে, এটা তুমি তাকে দিও যাকে তুমি খুব ভালোবাসো বা যে তোমাকে খুব কাছের। ওগামি সেই খাবারটা
নিয়ে বাসায় যায় এবং নিজের পরিবার স্ত্রী তার মেয়ের জন্য দেয়। তারা খেয়ে খুব খুশি হয় আর মেয়ে ফোনে তাকে ধন্যবাদ জানায়। এই ঘটনা দেখে ওগামি প্রথমবার সত্যি সত্যি একটা ইমোশনাল হয়ে পড়ে। সে বুঝতে পারে এই ছোট ছোট কাজেও মানুষের খুশি হতে পারে। এরপর পরের দিন সে ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক তখনই নরিনও একই ধরনের একটা লেটার নিয়ে তার সামনে আসে। দুজনের নেই তখন কিছুটা বলার আগেই কোত্তাসু হঠাৎ ধরে এসে বলে, বড় সমস্যা হয়ে গেছে। ওগামি জিজ্ঞাসা করে, কি হয়েছে? কোত্তাসু, আমার ল্যাপটপে একটা মেসেজ এসেছে, লেখা আছে যদি তুমি আবার বড় হতে চাও তাহলে নরিনের সাথে বিয়ে করতে হবে। এটা শুনে সবাই একদম শর্ট হয়ে যায়। ওগামি সঙ্গে সঙ্গে বলে, কি এটা আবার কি বাজে কথা, সে এখনো বাচ্চা। কোত্তাসু বলে, হ্যাঁ, কিন্তু এটি একমাত্র অপশন দেখাচ্ছে। এভাবেই এপিসোডটি শেষ হয়ে যায়।